ব্রাজিল যখন 2022 কাতার বিশ্বকাপ থেকে বিদায় নেয় তখন তারা ছিল বিশ্ব র্যাঙ্কিং এর 1 নম্বরে। কিন্তু কাতার বিশ্বকাপের পর থেকে তারা তাদের 18টি প্রতিযোগিতামূলক ম্যাচের মধ্যে জিতেছে মাত্র 7টিতে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটি এখন 2026 বিশ্বকাপে যোগ্যতা অর্জনের জন্যও লড়াই করছে। সর্বশেষ হতাশাজনক পারফরমেন্স আর্জেন্টিনার কাছে 4-1 গোলে হার, যেটিকে কেউ কেউ 2014 সালের জার্মানির বিপক্ষে 7-1 গোলে হারের চেয়েও বেশি লজ্জাজনক মনে করেন। সেই ম্যাচের পর ব্রাজিল ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র বলেছিলেন সেলেসাওদের সবকিছু আবার নতুন করে ভাবতেই হবে। তাহলে চলুন জানি যে ব্রাজিলের ভুল আসলে হচ্ছে কোথায় এবং তারা কি বিশ্বকাপের আগে সেটি ঠিক করতে পারবে। ব্রাজিলের রয়েছে গৌরবময় ইতিহাস। 1950 থেকে 2002 পর্যন্ত এই 52 বছরের মধ্যে আয়োজিত 13টি বিশ্বকাপের মধ্যে তারা জিতেছিল 5টি, আর ফাইনাল উঠেছিল আরো 2বার। শুধুমাত্র বিশ্বকাপ জেতাই নয়, তাদের প্লেইং স্টাইলও ছিল সব থেকে ইউনিক। তখন ইউরোপীয় ফুটবলের প্লেইং স্টাইল একটি নির্দিষ্ট নিয়মের মধ্যেই থাকতো, কিন্তু ব্রাজিল খেলতো স্বতঃস্ফূর্তভাবে। অর্থাৎ ইউরোপীয় ফুটবল যখন স্ট্রেইট পাসে খেলতো তখন ব্রাজিল খেলতো ট্রায়াঙ্গেল মুভমেন্টে। এক কথায় তাদের এই সাম্বা ফুটবল ছিল আনবিটেবল। আর সবচেয়ে বড় কথা, এটি তাদের শিরোপা এনে দিত। কিন্তু সেই সময়ের শেষ দিকে কিছুটা পরিবর্তন দেখা যায়। ইউরোপীয় লিগগুলোতে টাকার পরিমাণ বাড়তে থাকায় সেরা ব্রাজিলিয়ান খেলোয়াড়রা ইউরোপে যেতে শুরু করেন। 1970 ওয়ার্ল্ড কাপে ব্রাজিল টিমের সবাই ব্রাজিলিয়ান ঘরোয়া লিগে খেলতেন, কিন্তু 1994 এর ফাইনালে যারা খেলেছেন তাদের মধ্যে মাত্র 3 জন খেলতেন ব্রাজিলের ঘরোয়া লিগে। 2002 এও ছিল একই অবস্থা। যদিও এই স্কোয়াডে ছিল রোমারিও, রোনালদো কিংবা রোনালদিনহোর মতো তারকা, তবে অনেকে মনে করতেন এই দলটা পুরনো ব্রাজিলিয়ান পরিচয় অনেকটাই হারিয়েছিল। কিন্তু তখনও ব্রাজিল টিম ভালো পজিশনে ছিল এবং নিয়মিত ম্যাচও জিতত, তাই ভক্তরা এটাতে তেমন একটা প্রতিবাদ করেননি। তবে 2002 সালের পর কেবল একবার বাদে প্রতিটি বিশ্বকাপে তারা কোয়ার্টার ফাইনালের আগে ডিসকোয়ালিফাইড হয়ে গিয়েছিল, আর যেবার তারা সেমিফাইনালে গিয়েছিল সেই হিস্টোরি নিয়ে আর টান নাই দিলাম। তবে অনেক এক্সপার্টরাই মনে করেন ব্রাজিলকে তাদের পুরনো ঐতিহ্যবাহী খেলার ধাঁচে ফিরে যেতে হবে। কিন্তু সমস্যা হলো বর্তমানের খেলোয়াড়রা পুরোপুরি আলাদা। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা কিংবা মার্কিনহসের মতো প্লেয়াররা বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে পড়েন, কিন্তু তারা তাদের ক্যারিয়ারে ব্রাজিলের হয়ে তেমন একটা সাফল্য পাননি, কারণ তারা ইউরোপিয়ান স্টাইলে ফুটবল খেলে অভ্যস্ত, যা ব্রাজিলের সাম্বা ফুটবলের সাথে তেমন একটা যায় না। আর ব্রাজিলের কোচিংও এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে পারেনি। যেখানে ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশ ইউরোপীয় ধারণা গ্রহণ করে টেকনিক্যালি ফাইন কোচ তৈরি করছে, সেখানে ব্রাজিল এখনো বিদেশি প্রভাবের ব্যাপারে সন্দিহান। শুধু তাদের ন্যাশনাল টিমেই না, ঘরোয়া ফুটবলেও এটার প্রভাব পড়েছে। 2019-এ পর্তুগিজ কোচ জর্জ জেসুস ফ্ল্যামিঙ্গোতে আসার সময় অনেকেই সন্দেহ করেছিলেন যে তিনি ব্রাজিলিয়ান খেলায় মানিয়ে নিতে পারবেন না, কিন্তু তিনি প্রথম মৌসুমে কোপা লিবার্তাদোরেস ও ব্রাজিলিয়াইরাও জেতার পর সেই মনোভাব বদলাতে শুরু করে। এরপর থেকেই ব্রাজিলিয়ান ক্লাব ফুটবলে বিদেশি কোচের আগমন ঘটতে শুরু হয়। তো গত 6টি লিগ শিরোপার মধ্যে 4টি জিতেছেন বিদেশি কোচরা, কিন্তু এই পরিবর্তন জাতীয় দলে এখনো পুরোপুরি প্রতিফলিত হয়নি। সেলেসাও ইতিহাসে মাত্র 3 জন বিদেশি কোচ ছিলেন, যারা মোট 7টি ম্যাচ পরিচালনা করেছেন। এবং ইউরোপে দারুণ সফল এমন কোচদের আকর্ষণ থাকা সত্ত্বেও ব্রাজিল এখনো নিজেদের কোচকেই প্রাধান্য দিয়ে আসছে। ফর এক্সাম্পল, 2014-এ পেপ গার্দিওলা বার্সেলোনা ছেড়ে যাওয়ার পর ব্রাজিল জাতীয় দলের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছিলেন, কিন্তু ব্রাজিল ফুটবল ফেডারেশন মনে করত ব্রাজিলিয়ান কোচই সবচেয়ে উপযুক্ত। যারা এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেন তারা তিতের উদাহরণ দেন, যিনি আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করেছিলেন। তবে তিতে ব্যতিক্রম ছিলেন। ক্লাব পর্যায়ে তিনি ছিলেন একজন রেট্রানিরো, অর্থাৎ এমন কোচ যিনি ডিফেন্সিভ খেলার দিকে বেশি মনোযোগী। 2014-এ তিনি 1 বছর ছুটি নিয়ে ইউরোপে কোচিং শিখতে গিয়েছিলেন, আর্সেনালের আর্সেন ওয়েঙ্গার ও রিয়াল মাদ্রিদের কার্লো অ্যানচেলোত্তির সঙ্গে সময় কাটিয়ে। এই কৌশলগত শিক্ষার সঙ্গে তার অসাধারণ ব্যবস্থাপনা দক্ষতা মিলিয়ে ব্রাজিল 2019-এ ঘরের মাঠে কোপা আমেরিকা জিতে 12 বছরের শিরোপা খরা কাটায়। তিতে যখন দায়িত্বে ছিলেন ব্রাজিল 6 বছরে তখন হেরেছিল মাত্র 7টি ম্যাচ, কিন্তু তিনি চলে যাওয়ার পর মাত্র 2 বছরেই দল হেরেছে 8টি ম্যাচ। তবে খেলোয়াড়দের মান খুব একটা কমে যায়নি। অ্যালিসন এডারসন এখনো বিশ্বসেরা গোলকিপারদের একজন। সেন্টার ব্যাক পজিশনে তাদের প্রতিভার ডেপথ ইন্টারন্যাশনাল ফুটবলে এক কথায় সেরা। তবে ফুল ব্যাক ও মিডফিল্ডে কিছুটা ঘাটতি আছে, এটা মানতেই হবে। তবে নিঃসন্দেহে তাদের ফরওয়ার্ড লাইন বর্তমান ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য বেস্ট। তবে নেইমারের অ্যাবসেন্স বেশ বড় প্রভাব ফেলছে। বয়স ও ইনজুরির কারণে কিছুটা ছন্দ হারালেও তিনি এখনো দলের জন্য অনুপ্রেরণার নাম। তার অনুপস্থিতিতে ভিনিসিয়াস জুনিয়র সেই শূন্যতা পূরণ করতে পারেনি। তিনি 36টি ম্যাচে মাত্র 6টি গোল করেছেন, যেখানে
নেইমার মাত্র 10টি ম্যাচেই এই মাইলস্টোন কমপ্লিট করেছিলেন। কিছুটা দোষ এখানে ভিনিসিয়াসের হলেও কোচিং সহায়তা না পাওয়াও একটি কারণ। বিশ্বকাপের পর থেকে ব্রাজিল 2টি কোচ নিয়োগ করেছে, ফার্নান্দো ডিনিজ এবং ডেরিভাল জুনিয়র, যাদের তখন ব্রাজিলের ঘরোয়া ফুটবলে সবচেয়ে সম্ভাবনাময় কোচ হিসেবে বিবেচনা করা হচ্ছিল, কিন্তু তারা কেউই জাতীয় দলে নিজেদের প্রমাণ করতে পারেননি। 2022 সালের বিশ্বকাপে দারুণ বাছাই পর্ব কাটানো দলের জন্য এবারের পরিস্থিতি প্রায় ধ্বংসাত্মক। অনেক বিশ্লেষক মনে করছেন জাতীয় দলে একজন বিদেশি কোচ আনা উচিত, এবং ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশনও এটি খুব ভালোভাবে বুঝতে পেরেছে। তারা 2022 ও 23 সালে কার্লো অ্যাঞ্চেলোত্তিকে কোচ হিসেবে আনতে চেয়েছিল, এবং 2025 সালের মার্চে ডেরিভাল জুনিয়রকে বরখাস্ত করার পর তারা কার্লো অ্যাঞ্চেলোত্তিকেই তাদের কোচ হিসেবে বেছে নিয়েছে। এই মুহূর্তটা হতাশার, কিন্তু যারা 2002 সালের কথা মনে রেখেছেন তারা এটা খুব ভালো করেই জানেন যে সেইবারের বাছাই পর্বেও ব্রাজিল খুব একটা সুবিধা করতে পারেনি, তবে শেষ মুহূর্তে নতুন কোচ এনে ঘুরে দাঁড়িয়েছিল এবং শেষ পর্যন্ত 2002 এর ওয়ার্ল্ড কাপও জিতেছিল। তাই আমরা অবশ্যই আশা করতে পারি যে 2026-এ আবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে।